স্টুডেন্টস, নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের গত ক্লাসে পড়াচ্ছিলাম তাপগতিবিদ্যা। তো আজকে তাপগতিবিদ্যার টপিক এখনও শেষ হয়নি, তাপগতিবিদ্যার টপিক কন্টিনিউ হবে। তো গত ক্লাসে পড়িয়েছিলাম তাপগতিবিদ্যার জুলের সূত্র, প্রথম সূত্র নিয়ে, জুলের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। এবার ক্লসিয়াসের সূত্রটা একটু করে লিখে দিয়েছিলাম। ক্লসিয়াসের সূত্রটা কী ছিল দেখো, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে এই দেখো, এটাই হচ্ছে কি, এটা হচ্ছে তাপশক্তি, প্রদত্ত তাপশক্তি। এটার নাম হচ্ছে প্রদত্ত তাপশক্তি। আর এটা হচ্ছে অন্তস্থ শক্তি বা অন্তর্নিহিত শক্তি। অন্তস্থ শক্তি, এটা হচ্ছে অন্তস্থ শক্তি বা অন্তর্নিহিত শক্তি। আর এটা হচ্ছে কি, বহিস্থ সম্পাদিত কাজ। বহিস্থ সম্পাদিত কাজ, বহিস্থ সম্পাদিত কাজ। তাহলে এখানে তিনটা টার্ম আছে। তাহলে গত ক্লাসে বলেছিলাম, দেখো তুমি হাঁড়িতে পানি নিয়ে যদি চুলার মধ্যে হিট দাও, তাহলে কি হবে, ওই তাপশক্তির কিছু অংশ ওই তাপশক্তিকে গ্রহণ করবে, হাঁড়ির পানি গ্রহণ করবে এবং পাত্রটাও গরম হবে। ঠিক আছে? তাহলে পুরো তাপশক্তি, ধরো তোমার যদি 10 জুল এই হাঁড়িতে, আমি যদি এখানে যদি আমি 10 জুল যদি কী দিলাম, 10 জুল তাপশক্তি দিলাম। 10 জুল যদি তাপশক্তি দিই, সে 10 জুল তাপশক্তি এখানের হাঁড়ির পানি কী করলো, গ্রহণ করলো। কিন্তু এই 10 জুল তাপশক্তি সে ধরে রাখতে পারবে না। কিভাবে বুঝবো? এই যে দেখো, বাষ্প আকারে এখানে কি হবে, এখানে চলে যাবে। মানে বাইরের পরিবেশটাকেও সে কি করবে, একটু গরম করবে। মানে সে যা দরকার গরমের জন্য তাই গ্রহণ করলো এবং বাদবাকিটুকু কি করে দেবে, ছেড়ে দেবে। সেই জন্য বলছে কোনো সিস্টেমে, এটাই হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে হাঁড়ির পানি সহ চুলাটা, এটা হচ্ছে সিস্টেম। তাহলে কোনো সিস্টেমে যদি তাপশক্তি যদি সরবরাহ করা হয়, ওই তাপশক্তির কিছু অংশ কী করবে, সিস্টেমের অন্তর্নিহিত তাপশক্তি বৃদ্ধিতে ব্যয়িত হবে। অন্তর্নিহিত শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হবে মানে কি, এই যে হাঁড়ির পানির যে শক্তি, অনুপরমাণু শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হবে এবং বাকি অংশ দ্বারা, মানে এই তাপশক্তির যে বাকি অংশ, ধরো তোমার এখানে 7 জুল কী করলো, গ্রহণ করলো, তাহলে 3 জুল কী করে দিবে, ছেড়ে দিবে। বাকি অংশ দ্বারা এই সিস্টেম পরিবেশের উপর কী করবে, কাজ করবে, বহিস্থ কাজ সম্পাদিত করবে। তাহলে দেখো, আবার বলি, রুমিনেট করি। তাহলে কোনো সিস্টেমে যদি তাপশক্তি সরবরাহ করা হয়, ওই তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অন্তর্নিহিত শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হবে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বহিস্থ কাজ সম্পাদিত করবে। এটাই ছিল আমাদের কি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে বারবার আমি একটা কথা বলছি, এখানে দেখো অন্তস্থ শক্তি, এখানে এই অন্তস্থ শক্তিটা আমাদের অভ্যন্তরীণ শক্তি বা এটাকে কি বলা হয়, অভ্যন্তরীণ শক্তি। এটা পরীক্ষার মধ্যে কি আসে, তোমাদের জ্ঞান হিসাবে আসে। তাহলে অভ্যন্তরীণ শক্তি ব্যাপারটা একটু আমরা বলি। প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা ইন্ট্রিনজিক শক্তি থাকে, মানে কি তার সহজাত শক্তি থাকে। এটা হচ্ছে সৃষ্টি থেকেই এটা হচ্ছে হয়ে থাকে, মানে কি এটা হচ্ছে তার সহজাত শক্তি। তাহলে প্রত্যেক বস্তুর মধ্যে তার একটা কি হচ্ছে, সহজাত শক্তি, তার নিজস্ব একটা শক্তি, এটাই হচ্ছে তার সহজাত শক্তি, ইংরেজিতে বলে ইন্ট্রিনজিক শক্তি। তাহলে প্রত্যেক বস্তুর মধ্যে একটা সহজাত শক্তি থাকে, যা কি করতে পারে, কার্য সম্পাদন করতে পারে এবং যা অন্য শক্তিতে রূপান্তর হতে পারে। তাহলে এটাই হচ্ছে কি তোমার অন্তর্নিহিত শক্তি বা অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। তাহলে কি বললাম, প্রত্যেক বস্তুর মধ্যে একটা সহজাত শক্তি থাকে, যা কি করতে পারে, কার্য সম্পাদন করতে পারে এবং যা অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। এটাই হচ্ছে অন্তর্নিহিত শক্তির সংজ্ঞা। আবার আমরা অন্যভাবে বলতে পারি, দেখো প্রত্যেকটা বস্তুর মধ্যে যে অণু, পরমাণু এবং মৌলিক কণিকা সমূহের, তাহলে বস্তুর মধ্যে কি রয়েছে, ইলেকট্রন, প্রোটন এবং মৌলিক কণিকা। ধরো তুমি এটাকে যদি ভাঙো, নিউট্রন, তাহলে কি হবে, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, ম্যাসন, এইগুলো। তাহলে প্রত্যেক বস্তুর মধ্যে অণু, পরমাণু বা মৌলিক কণিকা সমূহের কি থাকে, রৈখিক গতি থাকে। বুঝছো কি না? তাহলে কি হতে পারে, কণিক গতি থাকে, আবর্তন গতি। তাহলে রৈখিক গতি, আবর্তন গতি এবং তাদের পারস্পরিক বলের কারণে যে শক্তির উদ্ভূত হয় তাই হচ্ছে কি, অভ্যন্তরীণ শক্তি। তাহলে কি বললাম বলো তো, বস্তুর মধ্যে, পদার্থের অণু, পরমাণু এবং মৌলিক কণিকা সমূহের মধ্যে রৈখিক গতি, কিসের ফলে শক্তির উদ্ভূত হবে বলো তো? তাহলে কি থাকতে পারে, রৈখিক গতি থাকতে পারে। আবার কি থাকতে পারে, কণিক গতি। আবার নিজস্ব বলের কারণে,
একটা একটাকে ধাক্কা দিচ্ছে, বলের কারণে কি হচ্ছে, পাত্রের সাথে ধাক্কা লাগছে, পাত্রের দেয়ালের সাথে ধাক্কা লাগছে, বলের কারণে যে শক্তির উদ্ভূত হয় সেটাই হচ্ছে অন্তস্থ শক্তি। তাহলে এটা তোমরা বইতে সংজ্ঞাটা পাবে, তোমরা লিখে নেবে। তাহলে এটা আমরা এখানে কি করতে পারি, এই যে ডিইউ প্লাস কি লিখতে পারি, ডিডব্লিউ সমান কত, পিডিবি লিখতে পারি। এটা যদি কাজ হয়, আমরা কাজ সমান কি জানি, বল ইন্টু সরণ জানি। তাহলে এই ক্ষেত্রে কাজ কত, এই ক্ষেত্রে কাজ যদি কি হয়, আমরা যদি ডিডব্লিউ লিখি তাহলে এই প্রেসার ইজ এ কাইন্ড অফ ফোর্স, বল, আর সরণ হচ্ছে এখানে কি আয়তনের পরিবর্তন হচ্ছে। তাহলে বল এবং সরণের পরিবর্তনটাই হচ্ছে কি এখানে কাজ। তাহলে এখন আমরা এই সংজ্ঞাটা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা বললাম। এখন এখান থেকে জানতে হবে যে দেখো তিনটা টার্ম আমাদের খুবই জানা দরকার, কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। তাহলে দেখো আমি এখানে পজিটিভ দিলাম আর এখানে নেগেটিভ দিলাম, তাহলে আর এখানে তিনটা টার্ম দিলাম। তাহলে ধরো ডিইউ, তাহলে অন্তস্থ শক্তি যদি পজিটিভ হয়, তাহলে অন্তস্থ শক্তি কখন পজিটিভ হবে, যদি সিস্টেমে তাপশক্তি, এটার নাম কি অভ্যন্তরীণ শক্তি, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, দেখো অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে, তাহলে অভ্যন্তরীণ শক্তি এগুলো খুব দরকার। তোমার কি হবে, সৃজনশীলে বলবে ডিইউ এর মান বের করে দেখাতে হবে যে কি সিস্টেমের শক্তি বৃদ্ধি পাচ্ছে কিনা। তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, আর অভ্যন্তরীণ শক্তি কি হবে, এটা হবে হ্রাস পায়। তাহলে সিস্টেমের যদি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তখন আমরা কি বলতে পারবো, ডিইউ পজিটিভ, আর অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাহলে হবে যে কি ডিইউ নেগেটিভ। তাহলে ডিকিউ সমান কি, ডিকিউ হচ্ছে প্রদত্ত তাপশক্তি। তাহলে সিস্টেমে যদি তাপশক্তি সরবরাহ করা হয়, তাহলে দেখো সিস্টেমে যদি তাপশক্তি সরবরাহ করা হয়, যদি তাপশক্তি সরবরাহ করা হয় আর যদি সিস্টেমে যদি কি হয়, সিস্টেম যদি তাপ হারায়, তাহলে সিস্টেম তাপ হারায়, যদি সিস্টেম তাপ হারায়, তাহলে কথাটা বুঝো, সিস্টেমে যদি আমি যদি বাইরে থেকে তাপশক্তি সরবরাহ করি, সিস্টেম তো তোমরা বুঝো, তাহলে কি হবে, ডিকিউ এর মান হবে পজিটিভ, আর যদি সিস্টেম তাপ হারায় তাহলে কি হবে, নেগেটিভ হবে। আরেকটা টার্ম রয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে ডিডব্লিউ মানে বহিস্থ সম্পাদিত কাজ। সিস্টেম যদি নিজে কাজ করে, সিস্টেম যদি নিজে কাজ করে আর যদি সিস্টেমের উপর যদি কাজ করা হয়, সিস্টেমের উপর যদি কাজ করা হয় তাহলে কি এই টার্মগুলো, এগুলো সিম্পল টার্ম, এগুলো তোমরা বুঝতে পারবে। তাহলে ডিকিউ এর মান যদি বের করে যদি বলা হয় প্রদত্ত শক্তি কি হবে সেটা দেখাও, তাহলে যদি বলা হয় প্রদত্ত শক্তি সিস্টেম তাপ হারায় এটা প্রমাণ করো, তাহলে ডিকিউ এর মান বের করে যদি কি হয় নেগেটিভ হয় তাহলে দেখবে যে কি সিস্টেম তাপ হারায়। তাহলে আশা করি এই টার্মগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে এগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা তুলে নাও। আমরা জানি যে তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে 4 ধরনের তাপগতীয় প্রক্রিয়া। তাহলে সিস্টেম আমরা অন্যভাবে বলতে পারি, যেখানে তাপগতীয় সূত্রসমূহ কি হবে, কার্যকর হবে, সেটাই হচ্ছে সিস্টেম। যেখানে তাপগতীয় সূত্রসমূহ, যেমন তাপগতীয় সূত্র কয়টা, তাপগতীয় সূত্র আমরা 4টা বলতে পারি। একটা হচ্ছে তাপগতীয় সমুষ্ণ প্রক্রিয়া, এটা ভালো করে দেখো, সমুষ্ণ। 2 নম্বর হচ্ছে রুদ্ধতাপীয়, এটা হচ্ছে আইসোথার্মাল, আর এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। দেখো তার কথাবার্তার মধ্যে তার আবেদনিকত্বের মধ্যে তার কার্যকারিতা নিহিত আছে। তার কথাবার্তাটা একটু মনে রাখো, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। দেখো তার আবেদনিকত্ব কি, সমচাপ, আর এটা হচ্ছে সম আয়তন। এখানে কি বলছে, আবেদনিকত্ব সমচাপ, তাহলে এখানে পি হচ্ছে কি কনস্ট্যান্ট, এখানে সম আয়তন হচ্ছে কি কনস্ট্যান্ট। এই দুটো জিনিস একটু বোঝা যায় না। এটা হচ্ছে আইসোথার্মাল, ISOTHERMAL, আইসোথার্মাল, আইসো মানে সেম, তাহলে কি হবে, থার্মাল মানে তাপীয়, মানে এটা তাপীয়ভাবে কি থাকে, একই থাকে। তাহলে যদি তোমার যদি সিস্টেমের যদি তাপমাত্রার যদি পরিবর্তন হয়, তাহলে দুই ক্ষেত্রে সিস্টেমের তাপমাত্রা যদি দুটো থাকে, তাহলে একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে যদি T2 হয়, তাহলে T1 = T2, মানে এখানে তাপমাত্রার কোনো কি থাকে না, পরিবর্তন হবে না, মানে এটা তাপীয়ভাবে কি থাকবে, সেম থাকবে। তাহলে
ইংরেজি দেখে তার কথাটা বোঝা যায়। তাহলে যে প্রক্রিয়ায় কি হবে, তাপমাত্রা কি থাকে, ধ্রুব থাকে, তাকে কি বলা হয়, তাকে সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। আর এখানে রুদ্ধতাপীয়, এটা তাপীয়ভাবে রুদ্ধ থাকে। যেমন একটা সিস্টেম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার উদাহরণ তুমি ফ্লাক্সের কথা চিন্তা করো। ফ্লাক্সটা কি করতে পারে, গরম পানি যদি তুমি রাখো তাহলে সেই ফ্লাক্সটা বাইরে থেকে তাপ গ্রহণও করে না, আবার বাইরে তাপশক্তি কি বর্জনও করে না, সেই জন্য সেটাকে রুদ্ধতাপীয়। তাহলে যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে আর যে প্রক্রিয়ায় তাপশক্তি স্থির থাকে, রুদ্ধতাপীয়। তাপশক্তি হচ্ছে কি কিউ, এটাকে আমরা কিউ দ্বারা, তাপশক্তি স্থির থাকে। আর যে প্রক্রিয়ায় কি হবে, চাপ স্থির থাকে। আর যে প্রক্রিয়ায় কি স্থির থাকে, আয়তন স্থির থাকে। এগুলো হচ্ছে সেই প্রক্রিয়া। এখন তোমাদের আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাথে এসব প্রক্রিয়াগুলো খুব সম্পর্কিত। যেমন যদি ডিকিউ ইকুয়াল টু, আমরা জানি কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডিইউ প্লাস হবে যে কত, পিডিবি বা ডিডব্লিউ, যে কোনো একটা আমরা লিখতে পারি। যদি সিস্টেমটা যদি কি হয়, সমষ্ণ প্রক্রিয়া হয়, মনে রাখবে যদি তাপমাত্রা স্থির থাকে তবে কি হয়, তাপমাত্রা স্থির থাকলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কি হয় না, কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, জিরো। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি জিরো হয় তাহলে ডিকিউ ইকুয়াল টু কত হবে, ডিডব্লিউ বা কি হবে, পিডিবি হবে। তার মানে কি, যদি তোমাকে যদি বলা হয় সমষ্ণ প্রক্রিয়ায় প্রদত্ত তাপশক্তি বহিঃস্থ সম্পাদিত কাজের সমান, তাহলে তোমরা কি লিখবে, তা আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা। আমরা জানি, আরও জানি যে সমষ্ণ প্রক্রিয়ায় যদি তাপমাত্রার কোনো পরিবর্তন না হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি না হয় তাহলে ডিকিউ ইকুয়াল টু কী হবে, বহিঃস্থ সম্পাদিত কাজের সমান হবে। তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো সম আয়তন প্রক্রিয়া। তাহলে আমি যদি সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে বলি, তাহলে দেখো তো এখানে কি স্থির থাকে, সম আয়তন প্রক্রিয়া। তাহলে সম আয়তনের ক্ষেত্রে আয়তন কি হবে, কনস্ট্যান্ট থাকে, আয়তনের কোনো পরিবর্তন হয় না। তাহলে আয়তনের যদি পরিবর্তন না হয় তাহলে ডিকিউ ইকুয়াল টু কি, বহিঃস্থ তাহলে প্রদত্ত তাপশক্তি কি হবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। এগুলো কম্প্রিহেনশনে আসে, এগুলো তোমার অনুধাবনের ক্ষেত্রে লাগবে। তাহলে এটা কি প্রক্রিয়ার কথা বললাম, সম আয়তন প্রক্রিয়া। আয়তন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বহিঃস্থ কি হবে, প্রদত্ত তাপশক্তি, অভ্যন্তরীণ তাপশক্তি কি হবে, অন্তর্নিহিত শক্তির পরিবর্তনের সমান হবে। ক্লিয়ার হলো কি না? তাহলে আমি এই প্রক্রিয়াগুলোর একটু একটু কথা বললাম। এখন আমরা অন্যদিকে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো এই যে দুটো প্রক্রিয়া, আরও দুটি আছে, যেমন স্থির চাপে তাপ। তাপ কয় ধরনের, তাপ অনেক তাপ, আমরা দুই ধরনের তাপ বলতে পারি, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিবি। দুই ধরনের তাপের কথা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সিপি, এই যে দেখো নিচে সাবস্ক্রিপ্টের মধ্যে কি আছে, সিপি মানে কি, সাবস্ক্রিপ্টে কি আছে, চাপ আছে। তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুটো টার্ম তোমরা দেখো। তাহলে সিপি আর সিবি কি, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে, এখানে কন্ডিশন হচ্ছে চাপ স্থির। তাহলে আগে কন্ডিশনটার কথা বলো। স্থির চাপে আমার সাবজেক্ট হচ্ছে 1 মোল গ্যাস। তাহলে স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা কি বৃদ্ধি করব, 1 কেলভিন বৃদ্ধি করব। 1 কেলভিন বাড়াতে, তাহলে তাপমাত্রা বাড়াতে কি দিতে হয়, তাপশক্তি দিতে হয়। আবার বুঝো, সাবজেক্টটা হচ্ছে কি, 1 মোল গ্যাস। 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা কি করব বলো তো, 1 কেলভিন বৃদ্ধি করব। তারপর কন্ডিশন হচ্ছে স্থির চাপে। তাহলে লিখে রাখো, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলবো। যেমন ডিকিউ, তাহলে ডিকিউ ইকুয়াল টু কত, এমএস ডিটি। তাহলে ডিকিউ ইকুয়াল টু এমএস ডিটি, এইভাবে আমরা বলতে পারি। তাহলে ডিকিউ ইকুয়াল টু, তাহলে সিপি ইকুয়াল টু কত হবে, ডিকিউ ডিভাইডেড বাই এমএস ডিটি। তাহলে এখানে এমসিপি ডিটি, তাহলে ডিকিউ ইকুয়াল টু এমসিপি ডিটি, এটাই হবে যে দেখো এই ডিকিউ ইকুয়াল টু এমসিপি ডিটি। তাহলে সুতরাং সিপি ইকুয়াল টু কত হবে বলো তো, ডিকিউ ডিভাইডেড বাই এমডিটি। এটা আমাদের দরকার হবে ম্যাথের ক্ষেত্রে, কখন, সিপি এর করসপন্ডিংয়ে যখন আমাদের ডিকিউ বের করতে বলবে বা ডিটি বের করতে। আমরা জানি যে ডিকিউ ইকুয়াল টু এমএসডিটি, আরেকটা সূত্র জানি সেটা তোমরা পড়ে আসছো, ডিকিউ ইকুয়াল টু এমএসডিটি। এটা হচ্ছে আপেক্ষিক তাপ নিয়ে, আর এটা হবে যে কি, সিপি নিয়ে, সিপি মোলার আপেক্ষিক তাপ নিয়ে। তাহলে মোলার, এই দুটার সাথে একই জিনিস সম্পর্কিত। তাহলে ডিকিউ ইকুয়াল টু এমসিপি ডিটি, যদি সিপি দেওয়া থাকে, যদি প্রদত্ত তাপশক্তি বা ডিটি বের করতে বলে, তাহলে ডিকিউ ইকুয়াল টু এমসিপি ডিটি। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। স্থির আয়তনে, তাহলে এখানে কত হবে, কন্ডিশনটা হচ্ছে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে আমরা কত বলবো, তাকে আমরা
সিপি, তাহলে আমরা সিবি বলবো। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, সিপি আর সিবি এই দুটো টার্মের মধ্যে সিপি গ্রেটার দেন সিবি, এই টার্মের মধ্যে সিপিটা কি হয়, সিবি এর চাইতে বড়, এটা তোমরা মনে রাখবে। সিপি গ্রেটার দেন সিবি সেটা আমরা পরবর্তী ক্লাসে বুঝাবো। তো আজ এর দূর পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।